পড়ছি দি ইনস্ক্রিপশন অবলম্বনে একটি ছোট ভৌতিক গল্প, লিপি। গল্পটির মূল রচয়িতা একজন ব্রিটিশ লেখক, এ.এন.এল মুনবি, এবং গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিরুদ্ধ চৌধুরী। ডরসেটের চার্লস উইন্সকম্বির বাড়িতে একটা ভালো লাইব্রেরি আছে। এই খবরটা জানা থাকায় লন্ডন ছাড়বার বিবেক বেদনাটুকু পর্যন্ত আমার মন থেকে চলে গেল। আমাকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। হাতে বেশি সময় নেই, অথচ কাজ প্রচুর। একটি পণ্ডিত সমাজের জার্নালের জন্য আমাকে গবেষণামূলক প্রবন্ধ তৈরি করতে হচ্ছে। প্রবন্ধের মাল মশলা সংগ্রহের জন্য আমাকে গত 10 দিন ধরে ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে খুব পরিশ্রম করতে হয়েছে। খুবই ব্যস্ত ছিলাম এ কটা দিন। শ্বাসরোধকারী গুমোটের মধ্যে আমাকে কাজ করতে হয়েছে। আমার গবেষণার বিষয়বস্তু হল দক্ষিণ ওয়েলসের ক্লিওনিয়াক প্রতিষ্ঠানসমূহ। তখনও এই কাজে যতটা মনোসংযোগ করা দরকার, অসহ্য গুমোটের জন্য আমি তা করে উঠতে পারছিলাম না। তাপমাত্রা 90 ডিগ্রির নিচে নামছিল না। এরকম অবস্থায় চার্লসের কাছে থেকে উইকেন্ড কাটাবার নিমন্ত্রণ পেয়ে উল্লসিত হয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করে চার্লসকে জানিয়ে দিলাম যে সেদিন সন্ধ্যাতেই আমি তার বাড়িতে পৌঁছে যাচ্ছি। চার্লসের বাড়ির নাম স্ট্যাপটন ম্যানর। বাড়িখানা যে দেখবার মতো সুন্দর তা নয়, কিন্তু এর মধ্যেই যেন রয়েছে চমৎকারিত্ব। এ বাড়ি কোনো বিশেষ যুগের বা কোনো বিশেষ নির্মাণ শৈলীর নয়। 4 শতাব্দী ধরে সংযোজন ও বিয়োজনের মধ্য দিয়ে বাড়িখানা বর্তমান আকার পেয়েছে। মূল অংশটা তৈরি হয়েছিল 1600 শতকে, টিউডর যুগে। সপ্তদশ শতকে স্টুয়ার্ট যুগে বাড়িখানাকে বাড়ানো হয়েছিল। 1745 খ্রিস্টাব্দে সদরের বহির্ভাগ তৈরি করে বাড়িখানাকে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। অষ্টাদশ শতকের শেষ দিকে তৎকালীন গৃহস্বামী বাড়ির সঙ্গে আরও একটা অংশ যুক্ত করেন। এই নতুন সংযোজনের ফলে বাড়ির সামঞ্জস্য কিছুটা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু 4 শতাব্দী ধরে তৈরি বাড়িখানাকে দেখতে খুব খারাপ লাগে না। প্যাডিংটন স্টেশন থেকে 4:45-এর ট্রেন ধরে যখন চার্লসের স্টেশনে পৌঁছালাম, তখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। আমাকে নিয়ে যাওয়ার জন্য চার্লস নিজেই স্টেশনে এসেছিল। ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমরা একসঙ্গে কেমব্রিজে পড়েছি। ছাত্রজীবনের শেষে কর্মজীবনে ঢুকেও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। আমাদের দুজনের রুচি আলাদা হলেও আমি চার্লসকে আন্তরিকভাবেই ভালোবাসতাম। ও ছিল একজন অতি উৎসাহী ও নামকরা খেলোয়াড়। তাছাড়া নিজের সম্পত্তির দেখাশোনার কাজও ওকে করতে হতো। আমার ঝোঁক ছিল পুরাতত্ত্বের দিকে। সেই বিষয়ে আবার চার্লসের কোনো উৎসাহ ছিল না। মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম, 4 যুগ ধরে গড়ে ওঠা বাড়িখানা সম্পর্কে চার্লসের নিজের মনে কোনো কৌতূহল কেন নেই। বস্তুতপক্ষে চার্লস ছিল সেই ক্ষয়িষ্ণু গ্রাম্য জমিদার, জোতদার শ্রেণীর প্রতিনিধি, যারা তখনও পর্যন্ত পূর্বপুরুষদের বিষয় সম্পত্তি এবং প্রাসাদ রক্ষা করতে পারছিল। চার্লসের স্ত্রী মেরি তো আমার আরও বেশি চেনা। সে আমার বোনের বান্ধবী। সে অনেকবার আমাদের বাড়িতে এসেছে, থেকেছে। মেরিকে বাচ্চা বয়স থেকেই আমি চিনি। সেদিনের সেই জবুথবু লাজুক মেয়েটির সঙ্গে আজকের শতনুকা শ্রীমতী প্রশান্তমনা গৃহকর্ত্রীকে তুলনা করে দেখতে বেশ মজাই লাগে। সেদিনের সেই গালফোলা ডলপুতুলের মতো মেয়েটি যে এমন সুন্দরী হয়ে উঠবে তা কে ভাবতে পেরেছিল। ওদের স্বামী স্ত্রীকে ভালো করে জানি বললেই এ কথা বলতে কোনো সংকোচ বোধ করলাম না যে আমি সঙ্গে কিছু কাজ নিয়ে এসেছি। কি কাজ? চার্লস জিজ্ঞেস করলো। জার্নালের জন্য একটা প্রবন্ধ তৈরি করছি। তোমাদের লাইব্রেরিতে অনেক পুরনো বইপত্র আছে, সেখান থেকে কিছু মাল মশলা পেয়ে যাব। হাতে মোটেই সময় নেই। আমাকে রোজই কয়েক ঘন্টা লাইব্রেরিতে বসে কাজ করতে হবে। কিসের ওপর প্রবন্ধ লিখছ? চার্লস প্রশ্ন করল। দক্ষিণ ওয়েলসের ক্লিনিয়াক প্রতিষ্ঠানগুলির ওপর। প্রবন্ধের বিষয়বস্তুর কথা শুনে চার্লস প্রথমে একটু ঠাট্টাই করল আমাকে। তারপর কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে বলল, ঠিক আছে পুরাতাত্ত্বিক, তুমি বেড়াতে এসেও পড়াশোনা করে যাও। আমার লাইব্রেরির দরজা সবসময়ই তোমার জন্য খোলা থাকবে। চার্লসের কথার ভঙ্গিতে আমি আর মেরি দুজনেই হেসে উঠলাম। পরদিন সকালে চার্লসের পারিবারিক লাইব্রেরিতে বসে অনেকক্ষণ ধরে কাজ করলাম। পুরনো আমলের সেই বইপত্র রয়েছে এখানে। আমার পক্ষে দরকারি কিছু প্রাচীন পুঁথিপত্রও পেয়ে গেলাম। না, এবার এখানে এসে উপকৃতই হয়েছি। কাজের অগ্রগতিতে আমার মনটা খুশিতে ভরে উঠল।
লাঞ্চের সময় হালকা ঠাট্টা রসিকতাও করলাম চার্লস আর মেরির সঙ্গে। লাঞ্চের পর কফি পর্ব। তারপর চার্লস প্রস্তাব করলো, চলো এবার বাগানে কিছুক্ষণ পায়চারি করা যাক। বেশ তো, চলো। আমি রাজি হলাম। বাড়ির পেছনে একটা চত্বর, সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমরা। সামনে হ্রদের জলরাশি, ছোট ছোট ঢেউ উঠেছে। ঢেউয়ের মাথায় মাথায় সূর্যের আলো হাজার হাজার হীরের কুচির মতো জ্বলছে আর জ্বলছে। হ্রদের ওপারে জঙ্গলে ঢাকা পাহাড়ের পর পাহাড়। চমৎকার বিকেল। হাঁটতে হাঁটতে আমরা দুই বন্ধু এগিয়ে চললাম হ্রদের দিকে। মাঝে মাঝে দু একটা কথাবার্তাও হলো। হ্রদের পাড়ে এসে পড়লাম। হ্রদের বুকে ছোট্ট একটি দ্বীপও রয়েছে। দ্বীপের মধ্যে আবার মন্দিরের মতো দেখতে একখানা ছোট বাড়ি। বাড়িখানা বেশ পুরনো। কথা প্রসঙ্গে চার্লস বলল, তোমাকে বোধহয় একটা কথা বলা হয়নি। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি দ্বীপের ওই মন্দির বাড়িটা ভেঙে ফেলছি। অবশ্য বেশি ভাঙবার দরকার নেই, মন্দিরটা এমনিতেই ভেঙে পড়েছে। অনেকদিন ধরেই এরকম শোচনীয় অবস্থায় রয়েছে ওটা। ভাঙবে কেন? এরম একটা পুরাতন স্থাপত্যের তো পুরাতাত্ত্বিক মূল্য রয়েছে। একটু প্রতিবাদের সুরেই আমি বললাম, তোমার ওই স্থাপত্যকর্মকে আমার কোনোদিনই একটা সুন্দর জিনিস বলে মনে হয়নি। বাড়ির কোনো জায়গা থেকে ওই মন্দিরটা দেখা যায় না। এমনভাবে ওটা তৈরি করা হয়েছে যেন বাড়ির কোনো লোকের নজরে ওটা নাপবে। মন্দিরটা দেখতেও এমন কিছু দর্শনীয় বস্তু নয়, কিন্তু এতদিনের একটা পুরনো জিনিসকে ভেঙে ফেলবে। আমি একটা নতুন গোলা বাড়ি তৈরি করাচ্ছি। ওই ভাঙা মন্দিরের পাথরগুলো গোলা বাড়ি তৈরির কাজে লাগবে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই মজুরটা কাজে লেগেছে। চলো দেখে আসি কাজ কত দূর এগোলো। হ্রদের পাড় ধরে চললাম। জলের একটা সংকীর্ণ বাহু ঢুকে গিয়েছে একফালি বনভূমির মধ্যে। গাছগুলো এসে পড়েছে জলের একেবারে কিনারায়। তাদের ছায়া পড়েছে জলে। জলের রং ছায়ায় কালো। তার মধ্যে যেন নিষেধের ইশারা। প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও জায়গাটা কেমন যেন নিরানন্দময়। একটু আগের খুশি ভরা মনটা যেন কেমন দমে গেল। চলো দ্বীপে যাওয়া যাক, চার্লস বলল। এখানে জলধারা খুবই সংকীর্ণ। ওপারেই ছোট্ট দ্বীপটা। একটা ছোট সেতু দ্বীপটাকে যুক্ত করেছে মূল ভূখণ্ডের সঙ্গে। মরচে ধরা লোহার সেতুটা পার হয়ে আমরা দ্বীপে গিয়ে পৌঁছালাম। দ্বীপের মধ্যে আগাছার জঙ্গল। আইভি লতা, হলি আর জামের মতো লাল রসালো ফলযুক্ত চিরশ্যামল স্তম্ভবিশেষ আর চিরহরিৎ গুল্ম ঢেকে দিয়েছে দ্বীপের মাটিকে। দ্বীপের এক প্রান্তে একটা ছোট গর্তের মধ্যে মন্দিরটা। এ ধরনের ছোট মন্দির আমাদের পূর্বপুরুষেরা তাদের সম্পত্তির এখানে ওখানে তৈরি করতেন। বিশেষ করে অষ্টাদশ শতকে তো এরকম মন্দির গড়বার প্রথা খুবই চালু ছিল। এরকম জিনিস আমি আগেও দেখেছি। এই মন্দিরটা যে ওই প্রথার একটা চমৎকার নিদর্শন তাও নয়। তবু তাকে ভেঙে ফেলা হবে এই কথা জেনে আমার মনের মধ্যে একটু কষ্টই হতে লাগলো। হয়তো আমি পুরাতাত্ত্বিক বলেই মানসিক কষ্ট হলো। মন্দিরটা চৌকো, সাদামাঠা, কোনো রকম অলংকরণ নেই। মন্দিরের সামনের দিকটা খোলা, সামনের দিকের ওপর দিকটা ত্রিকোণ আকৃতির। এই ত্রিকোণ রয়েছে চারটি ডোরিক স্তম্ভের ওপর। মন্দির তৈরি করবার অদ্ভুত জায়গা বটে। বন্ধু চার্লস বলেছে এই দ্বীপে না এলে এই মন্দির দেখা যায় না। অবাক হয়ে ভাবলাম, কোন পাগল অদ্ভুত খেয়ালের বশে এই অদম্য বিষণ্ণ জায়গায় এমন মন্দির তৈরি করিয়েছে। মন্দিরটা ভেঙে ফেলবার বিরুদ্ধে আমি যেন কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। যদিও একজন পুরাতাত্ত্বিক হিসেবে আমার মনে হলো যে এ ব্যাপারে আমার প্রতিবাদ করা উচিত। তাই বললাম, অতীতের স্মৃতি হিসেবে মন্দিরটাকে রেখে দিলেই ঠিক হতো না? বলবার জন্যই বললাম কথাগুলো। আমার গলায় খুব একটা উৎসাহের সুর ফুটে উঠল না। ওই পরিত্যক্ত মন্দিরটাকে রেখে কি হবে? বরং ভাঙলে মন্দিরের পাথরগুলো আমার কাজে লাগবে, চার্লস বলল। কিন্তু তুমি তো তোমার গোলাবাড়ির জন্য অন্য জায়গা থেকেও পাথর জোগাড় করতে পারো। শত হলেও 1769 খ্রিস্টাব্দ থেকে মন্দিরটা রয়েছে এখানে। 1769 খ্রিস্টাব্দ থেকে? চার্লস একটু অবাক হয়ে প্রশ্ন করল। হ্যাঁ, তাই, আমি উত্তর দিলাম।
না না, তুমি ভুল করছো। এই মন্দির 1785 খ্রিস্টাব্দের আগে তৈরি হয়নি। আমাদের অস্ত্রশালায় এই মন্দিরের একটা নকশা রয়েছে, তা থেকে বোঝা যায় এই মন্দির কবে তৈরি হয়েছিল। ভুলটা তুমিই করছো চার্লস, আমি বললাম। এদিকে তাকাও। আংশিকভাবে ভেঙে ফেলা প্রবেশপথের চৌকাঠের দিকে চার্লসের দৃষ্টি আকর্ষণ করলাম। ওপরের চৌকাঠের একটা দিক ভেঙে গিয়েছে, কিন্তু যে অংশ এখনো অক্ষত রয়েছে তার গায়ে পরিষ্কারভাবে খোদাই করে লেখা রয়েছে সি সি এল এক্স আই এক্স। পুরো লেখাটা আমরা পাচ্ছি না চার্লস। আমার ধারণা পুরো লেখাটা হলো MD CC LXX IX। চৌকাঠের ভাঙা অংশটাও নিশ্চয় আশেপাশেই কোথাও খুঁজে পাওয়া যাবে। আশেপাশের ভাঙাচোরা পাথর আর রাবিশের মধ্যে খুঁজলাম, কিন্তু চৌকাঠের ভাঙা অংশটা পাওয়া গেল না। ভাঙা অংশটা বোধহয় মজুরদের প্রথম বোঝার সঙ্গে চলে গিয়েছে, চার্লস মন্তব্য করল। তাই হবে, আমি বললাম। লিপিতে বলা হয়েছে যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1769 খ্রিস্টাব্দে, কিন্তু এ তো বড় অদ্ভুত ব্যাপার। কেন? অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম। কেন, নকশা অনুসারে এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 1785 খ্রিস্টাব্দ। তোমার হয়তো নকশার তারিখটা ঠিক মনে নেই। কি বলছো তুমি? একটু উত্তেজিতভাবে চার্লস আমার কথার প্রতিবাদ করে বলল। আমি দিব্যি দিয়ে বলতে পারি যে নকশায় দেওয়া তারিখটা হলো 1785 খ্রিস্টাব্দ। ঠিক আছে, বাড়িতে গিয়ে নকশাটা দেখলেই তো হবে। আমি চুপ করে রইলাম। যে বছরের প্রতিষ্ঠা হোক না কেন, এই মন্দির আর থাকছে না। ভাঙা মন্দিরের পাথর আমার খুব কাজে লাগবে। পাথর তো তুমি অন্য জায়গা থেকেও জোগাড় করতে পারো। পারতাম, কিন্তু এখন জোগাড় করা শক্ত। কেন? কেননা এই এলাকায় যে পাথরের খাতটা ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পাথরের প্রয়োজন হলে অনেক দূর থেকে তা সংগ্রহ করতে হয়। তাছাড়া মন্দিরের কিছু কাঠ এখনও বেশ শক্তপোক্ত রয়েছে, সেগুলোও আমার কাজে লাগবে। মাটিতে পড়ে থাকা একখানা কড়ি কাঠে সজোরে লাথি মারল চার্লস। বলল, দেখছো এই কাঠ কিরকম মজবুত। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম দুজনে। তারপর নীরবতা ভেঙে চার্লস বলল, চলো এবার ফেরা যাক। চায়ের সময় হলো। আমার কর্মচারী ডেভিসেরও আসবার কথা আছে। মরচে ধরা সেতু পেরিয়ে এ বাড়ি এলাম। পিছন ফিরে একবার তাকালাম দ্বীপের দিকে। মনে হলো সেখানে লরেল ঝোপের অন্ধকারে কি যেন নড়াচড়া করছে, যেন কোনো বন্য জন্তু লুকিয়ে রয়েছে সেখানে। সেদিকে চার্লসের দৃষ্টি আকর্ষণ করলাম, কিন্তু ততক্ষণে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। আমি কি সত্যি কিছু দেখেছি, নাকি এ আমার দৃষ্টি বিভ্রম? আসন্ন সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে এরকম দৃষ্টিভ্রম হওয়া অসম্ভব নয়। চা পর্ব শেষ হলে আমি আর চার্লস অস্ত্রশালায় গেলাম। না, চার্লস ভুল করেনি। মন্দিরের নকশায় একটা সময় দেওয়া রয়েছে, আর সে সময়টা হলো 1785 খ্রিস্টাব্দ। তাছাড়া নকশার তালায় একটি লিপিও রয়েছে। লিপিতে বলা হয়েছে, ডরসেট কাউন্টির স্ট্যাপটন ম্যানরের স্যামুয়েল উইঞ্চকম্বি স্কোয়ারের কর্তৃক 1785 খ্রিস্টাব্দে এ মন্দির নির্মিত এবং উৎসর্গীকৃত। নকশার এক কোণে শিল্পীর নাম এবং পদবীর অদ্যাক্ষর দুটি রয়েছে। অক্ষর দুটি হল GL। এই GL কে, সে সম্পর্কে চার্লস কিছুই বলতে পারল না। আমরা আবার তারিখ সংক্রান্ত আলোচনায় ফিরে এলাম। হয়তো ওই তারিখ দেওয়া চৌকাঠখানা মন্দির থেকেও পুরনো কোনো বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল, আমি বললাম। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন? চার্লস জিজ্ঞেস করল। তারিখ দেওয়া চৌকাঠখানাকে সবার নজরে পড়ে এরকম একটা জায়গায় বসানো হলো কেন? আবার এও তো হতে পারে যে খোদাইকারী অথবা শিল্পী তারিখ ভুল করেছিল, চার্লস বলল। হয়তো এটাই তারিখের গরমিলের কারণ। চার্লসের কথার যৌক্তিকতা একেবারে অস্বীকার করতে পারলাম না। চার্লসকে জিজ্ঞাসা করলাম, স্যামুয়েল উইঞ্চকম্বি সম্বন্ধে তুমি কতটা জানো? তার সম্পর্কে আগে তোমাকে কিছু বলিনি?
চার্লস পাল্টা প্রশ্ন করল। আমি মাথা নাড়লাম। স্যামুয়েল উইনচকম্বি হলেন আমারই এক পূর্বপুরুষ। তিনি আমাদের বংশের কলঙ্ক। আমি এটুকুই জানি, এর বেশি তুমি আমাকে বলনি। বললেন নিশ্চয় মনে থাকতো। তার কথা বলো আমাকে। ঠিক আছে, চার্লস বলল। অবশ্য বলবার মতো কথা বিশেষ কিছু নেই। স্যামুয়েল ছিলেন এক অদ্ভুত চরিত্রের মানুষ। তার মাথায় রীতিমতো ছিট ছিল। তিনি ছিলেন নিঃসঙ্গ, নির্জনবাসী। বাইরের জগতের সঙ্গে তিনি কোনো যোগাযোগই রাখতেন না। এত বড় বাড়িতে তিনি একটা চাকরকে নিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করতেন। তিনি কখনো বাড়ির বাইরে যেতেন না। বাইরের কাউকে ঢুকতেও দিতেন না বাড়ির হাতার মধ্যে। 1795 খ্রিস্টাব্দে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি কোনোদিন গির্জায় গিয়েছেন এমন কথা কেউ বলতে পারে না। পারিবারিক ভল্টে আমি তার সমাধি দেখেছি। আমার প্রপিতামহ ছিলেন তার ভাইপো। স্যামুয়েল বিয়ে করেননি। সুতরাং তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমার প্রপিতামহই সম্পত্তির মালিক হন। তুমি সহজে অনুমান করতে পারো বাড়ি আর বিষয় সম্পত্তির তখন কি অবস্থা ছিল। অবস্থা তখন অত্যন্ত শোচনীয়, অত্যন্ত আশঙ্কাজনক। দীর্ঘ 20 বছর ধরে বিষয় সম্পত্তি ঠিকমতো দেখাশোনা করা হয়নি। বাড়ি সারানো তো দূরের কথা, রং পর্যন্ত করা হয়নি। বাড়ির সামনে চমৎকার বাগান ছিল। সে বাগানে 20 বছর কেউ হাতই দেয়নি। ফলে বাগান আর বাগান পদবাচ্য ছিল না, হয়ে উঠেছিল আগাছা আর জঙ্গল। দীর্ঘ 20 বছরে মাত্র একটি কাজ করা হয়েছিল, আর তা হলো হ্রদের মাঝখানে দ্বীপে ওই হাস্যকর মন্দির তৈরি করা। বাড়িঘর আর বিষয় সম্পত্তিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমার প্রপিতামহের দীর্ঘ 10টি বছর লেগেছিল। আমার প্রপিতামহই বাড়ির পশ্চিম অংশটা তৈরি করান। সহজেই অনুমান করতে পারো যে আমার এহেন পূর্বপুরুষ স্যামুয়েল উইন্সকম্বিকে নিয়ে এই অঞ্চলের নানা গাল গল্পের সৃষ্টি হয়েছিল। এলাকায় কোনো অস্বাভাবিক বা আতঙ্ককর ব্যাপার ঘটলেই মনে করা হতো যে তার পিছনে রয়েছে স্যামুয়েল উইন্সকম্বির কুবুদ্ধি ভরা মস্তিষ্ক। অবশ্য এ মনে করবার পিছনে আপাতদৃষ্টিতে যে কোনো সঙ্গত কারণ ছিল তা নয়। আমার ধারণা তরুণ বয়সে তিনি বোধহয় তার বিশেষ বিদ্যার ক্ষেত্রে একটু বেশি এগিয়ে গিয়েছিলেন। প্রশ্ন করতে পারো সেই বিশেষ বিদ্যাটি কি? 1760-এর দশকে তিনি মেটম্যানহামে প্রায়ই যেতেন। অনেক সময় কাটাতেন সেখানে। সে সময় মেটম্যানহাম ছিল রহস্যময়, অতিপ্রাকৃত বিদ্যা চর্চার একটা বড় কেন্দ্র। স্যামুয়েল হয়তো এই বিদ্যা চর্চা শুরু করেছিলেন। মনে হয় এই চর্চা ছিল একান্তই অপেশাদার। সে যুগে অনেকেই শখ করে অতীন্দ্রিয় গুপ্ত বিদ্যার চর্চা করতেন। আমি এর মধ্যে নিন্দা করবার মতো কাজ খুঁজে পাই না। স্যামুয়েল বিশেষ সম্পত্তির দিকে নজর দেননি, বরং অবহেলা করেছেন। এটা নিশ্চয় প্রশংসনীয় ব্যাপার নয়, কিন্তু এছাড়া তার মধ্যে নিন্দনীয় আর কিছু তো আমি খুঁজে পাইনি। হয়তো বুড়ো বয়সে তিনি বাতিকগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু আমার মনে হয় তিনি ছিলেন একজন নিতান্ত নিরীহ বৃদ্ধ। কারো কোনো ক্ষতি তিনি করেননি। বাতিকের জন্যই তার সম্পর্কে নানা অদ্ভুত সব গল্প চালু রয়েছে। স্যামুয়েলের আমলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। একটা বেদে ডুবে গিয়েছিল হ্রদের জলে। গ্রামবাসীরা গল্প তৈরি করলো যে বেদটাকে নাকি হত্যা করা হয়েছে, কিন্তু এই গল্পের সাপেক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না। কিন্তু গ্রামের লোকের মুখ বন্ধ করবে কি করে? মিথ্যা গুজব রটতে দেরি হলো না। অপবাদ আর কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হলো বৃদ্ধ স্যামুয়েলের ওপর। আমার বিশ্বাস এসব গুজবের কথা বৃদ্ধ স্যামুয়েলের কানেও পৌঁছেছিল, কেননা এরপর থেকে তিনি বাইরের জগতের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করলেন। তার নির্জন নিঃসঙ্গ জীবন আরো নির্জন, আরো নিঃসঙ্গ হয়ে উঠল। তুমি কি স্যামুয়েল উইন্সকম্বির ছবি দেখেছ? সেখানে বাড়ির পশ্চিম অংশের চিলেকোঠায় রয়েছে। আমার ছেলেবেলায় ছবিখানা হল ঘরে টাঙানো ছিল, কিন্তু মেরি একেবারেই পছন্দ করে না ছবিখানা, যে জন্যই ওখানে সরিয়ে নেওয়া হয়েছে হলঘর থেকে। তুচ্ছ ব্যাপার নিয়ে মেয়েরা মাঝে মাঝে কিরকম বোকামি করে তা নিশ্চয় জানো। না, স্যামুয়েল উইন্সকম্বির ছবি আমি দেখিনি।
এতক্ষণ পরে আমি বললাম, বেশ তো চলো, এখনই দেখতে পাবে। চার্লস বলল। বাড়ির পশ্চিম অংশে এলাম আমরা দুজনে। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ছাদের একখানা ঘর, এটাই চিলেকোঠা। এই ঘরে নানা অকেজো আসবাবপত্র বোঝাই করে রাখা হয়েছে। তাছাড়া পুরনো আমলের নানা টুকিটাকি জিনিসপত্র রয়েছে ঘরখানা। দীর্ঘকাল ধরে এসব জিনিসপত্র জড়ো হয়ে রয়েছে। পুরনো বাড়িতে এরকমটিই হয়ে থাকে। ঘরের এক কোণে ছবির গাদা, তার মধ্যে খুঁজে চার্লস একখানা বিরাট ছবি বের করলো। তারপর ছবিখানাকে রাখলো জানালার পাশে আলোর মধ্যে। এই যে স্যামুয়েল উইনসকম্বির ছবি। অবশ্য ওর চেহারাটা খুব সুন্দর নয়, তাই না? তাকালাম। ক্যানভাসের পটে তুলি দিয়ে আঁকা একজন অতি বৃদ্ধের ছবি। ছবির ওই মানুষটি অতি বৃদ্ধ এবং অতি দুষ্ট দর্শন। এক মহা অশুভ আর মহা অমঙ্গলের ভাব যেন ফুটে উঠেছে ওই ছবির মুখে। মিরি যে কেন হলঘর থেকে এই ছবিখানাকে সরিয়ে ফেলতে বলেছে তা এবার বুঝতে পারলাম। এ ছবি দর্শকের ওপর অশুভ প্রভাব বিস্তার করে। চার্লস কি করে এ ছবি দেখেও নির্বিকার থাকে তা ভেবে খুব অবাক হলাম। এ তো অত্যন্ত দক্ষ শিল্পীর আঁকা জীবন্ত ছবি, আমি বললাম। চিত্রশিল্পীর নাম জানো? বুড়ো স্যামুয়েলের চাকর এ ছবি এঁকেছে। চার্লস উত্তর দিল। লোকটা ছিল ইতালির মানুষ। ছেলেবেলায় সে ছবি আঁকা শিখেছিল। এখন আমার মনে হচ্ছে মন্দিরের নকশাও বোধ হয় ইতালীয় চিত্রকরের আঁকা। স্যামুয়েলের ছবিখানাকে চার্লস আবার গাদার মধ্যে রাখলো। আমরা দুজনে চিলেকোঠা থেকে বেরিয়ে নেমে এলাম। সেই সপ্তাহ অন্তে এমন কিছু ঘটল না যার সঙ্গে এ কাহিনীর কোনো সম্পর্ক রয়েছে। অন্ততপক্ষে আমার তো তাই মনে হলো। আমার লেখার কাজ অনেকখানি এগিয়ে গেল। চার্লসের লাইব্রেরির পুঁথিপত্তর থেকে আমার প্রবন্ধের জন্য প্রয়োজনীয় অনেক মাল মশলাও পেলাম। মোটের ওপর সপ্তাহ অন্তে চার্লসের বাড়িতে আসাটা আমার পক্ষে লাভজনকই হলো। প্রায় 1 মাস পরে দি টাইমস পত্রিকায় চার্লসের মৃত্যুর সংবাদ দেখে প্রচণ্ড আঘাত পেলাম। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এছাড়া সংবাদপত্র থেকে আর কিছু জানতে পারলাম না। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে না পারলেও আমি দুঃসংবাদ জানবার সঙ্গে সঙ্গেই মেরিকে চিঠি লিখলাম। পরের ডাকে মেরির উত্তর এলো। তার চিঠি থেকে জানতে পারলাম যে নতুন গোলাবাড়িটা তৈরি হচ্ছিল, মিস্ত্রি ও মজুরদের কাজকর্ম দেখাশোনা করবার জন্য চার্লস গিয়েছিল সেখানে। রাজমজুরদের ভাড়ায় উঠেছিল সে। সেখান থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় চার্লস, আর এই পতনের ফলে মৃত্যু। মজুররা বলেছে ভাড়া নাকি শুকনো খটখটে ছিল। চার্লসও বেশ সহজভাবে উঠে আসছিল ভাড়ায়। কেন যে হঠাৎ পা পিছলে গেল তা মজুররাও বলতে পারে না। ভাড়ায় উঠতে চার্লস অপটু নয়। কাজকর্ম দেখবার জন্য আগেও সে অনেকবার ভাড়ায় উঠেছে, কিন্তু কি যে হয়ে গেল, একেই বোধ হয় বলে নিয়তি। চিঠির শেষের দিকে মেরি লিখেছে, যদি আপনার হাতে জরুরি কোনো কাজ না থাকে তবে কয়েকদিনের জন্য এখানে এলে খুব খুশি হব। অনেক ব্যাপারে আপনার পরামর্শ এবং উপদেশ আমার কাছে একান্ত প্রয়োজনীয়। আপনি চার্লসের বাল্যবন্ধু, আমার বান্ধবীর দাদা। সুতরাং আমার এই নিদারুণ দুঃসময়ে এটুকু দাবি বোধহয় আমি করতে পারি। বর্তমানে আমার যে মানসিক অবস্থা তাতে আমি কোনো দিকই সামলে উঠতে পারছি না। আপনি এলে আমার বোঝা খানিকটা হালকা হয়। দুঃখের দিনে আমিও কিছুটা সান্ত্বনা পাই। জানি কোনো সান্ত্বনার বাণী আমার চরম ক্ষতিকে পূরণ করতে পারবে না। তবুও মানুষ তো দুঃখের দিনে সান্ত্বনা আর সহানুভূতি খোঁজে। যথাসাধ্য চেষ্টা করবেন আসবার জন্য। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। এই বিপদের দিনে আপনি যে আমার পাশে এসে দাঁড়াবার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন সে বিশ্বাস আমার আছে। বলা বাহুল্য, হাতের কাজ ফেলে রেখেই আমি স্ট্যাপটন ম্যানরের দিকে রওনা হলাম। বেচারি মেরি, প্রচণ্ড আঘাত পেয়েছে মেয়েটা। কতই বা ওর বয়স, কিন্তু আঘাত পেলেও ভেঙে পড়েনি। ধীরভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে ভাগ্যের সঙ্গে। ওর আচরণ যেন আরো মানবীয়, আরো কোমল, আরো নম্র হয়ে গিয়েছে। এরকম আচরণ ওর মধ্যে অনেকদিন দেখিনি। চার্লসের আকস্মিক মৃত্যু ওর মানসিক শৌর্য আর অচঞ্চল ভাবকে সাময়িকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। কর্তৃত্বপরায়ণা জমিদার গৃহিণীর যে ভাবটা ওর আচরণে
অজ্ঞাতসারেই ফুটে উঠত তা যেন একেবারে নিঃশেষিত হয়ে গিয়েছে। ও যেন এখন আমার আগের জানা মেরি। আমরা দুজনে একসঙ্গে চা পান করলাম। চা পর্ব শেষ হলে সর্দার খানসামা বলল, হুজুর, জমিদারির প্রধান কর্মচারী মিস্টার ডেভিস লাইব্রেরি ঘরে অপেক্ষা করছেন। আপনি কি তার সঙ্গে দেখা করবেন? মেয়ের দিকে তাকালাম। তার চোখে সম্মতির লক্ষণ। খানসামার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মিস্টার ডেভিসের সঙ্গে আমি কথা বলবো। তাহলে এজেন্ট মশাইকে, অর্থাৎ মিস্টার ডেভিসকে কি এখানে নিয়ে আসবো? না, চলো, আমি লাইব্রেরি ঘরে যাচ্ছি। মিস্টার ডেভিস আমার অপরিচিত নন। তাকে আমি আগেও দেখেছি। চমৎকার মানুষ, বয়স 30-এর কিছু উপরে। ভদ্রলোক এখানকার স্থানীয় ডাক্তারের ছেলে। আমি লাইব্রেরি ঘরে ঢুকতে ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা করলেন। ওকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলেই মনে হচ্ছিল। আপনি আসায় আমি খুব খুশি হয়েছি, মিস্টার ডেভিস বললেন। আমার মনের উপর একটা বিরাট বোঝা চেপে রয়েছে। সব কথা মিসেস উইন্সকম্বির সঙ্গে আলোচনা করা যায় না, বিশেষ করে এই সময়ে। আপনার সঙ্গে যদি আলোচনা করতে চাই, আশা করি আপনার আপত্তি হবে না। না, মোটেই আপত্তি হবে না। বলুন, কী ব্যাপারে আলোচনা করতে চান? মিস্টার উইন্সকম্বি যেদিন মারা গেলেন তার পরদিন সকালে কিছু দলিলপত্রের খোঁজে আমি এই বাড়িতে এসেছিলাম। দলিলপত্রগুলি জমিদারি এবং লিজ সংক্রান্ত। ওগুলো খুবই দরকারি। মিস্টার উইন্সকম্বির সইয়ের জন্য আমি দলিলগুলো রেখে গিয়েছিলাম। ওগুলো খুঁজতে গিয়ে আমি মিস্টার উইন্সকম্বির ডায়েরিখানাও পেয়ে গেলাম। তিনি নতুন দুটো খামার কিনবার জন্য তৈরি হচ্ছিলেন। এই বিষয়ে আলোচনা করবার জন্য তিনি কয়েকটা দিনও ধার্য করেছিলেন। এ ব্যাপারটা আমি জানতাম। ডায়েরিতে ধার্য দিনগুলির কথা লেখা আছে কিনা দেখবার জন্য আমি পাতা উল্টাতে লাগলাম। দিনগুলোর কথা আমার জানা দরকার বলেই আমি এই কাজ করলাম। অবশ্য আগেও মিস্টার উইন্সকম্বির অনুমতি নিয়ে তার বিষয় সংক্রান্ত কাগজপত্র আমি নাড়াচাড়া করেছি। জানি মৃত ব্যক্তির কাগজপত্র বা ডায়েরি দেখা নীতিগতভাবে ঠিক সঙ্গত নয়, তবুও সয় সম্পত্তির স্বার্থেই আমাকে এই কাজ করতে হলো। আপনি উপস্থিত থাকলে আপনাকে সামনে রেখেই আমি এই কাজ করতাম। মিস্টার উইন্সকম্বি আমাকে খুব বিশ্বাস করতেন। এ কথা আপনি মিসেস উইন্সকম্বিকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। যে দুটো নতুন খামার কিনবার পরিকল্পনা ছিল, সে দুটো সম্পর্কে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল বলতে পারেন। এ বিষয়ে আলাপ আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মিস্টার উইন্সকম্বির অবর্তমানে এ সম্পর্কে আমার ওয়াকিবহাল হওয়া দরকার ছিল। আশা করি আমার অবস্থার কথা আপনি বুঝতে পেরেছেন। আমি কি অন্যায় করেছি? না, অবস্থার প্রেক্ষিতে আপনি কোনো অন্যায় করেননি। মিস্টার ডেভিসকে আশ্বস্ত করবার জন্য আমি বললাম। ডায়েরি খুলে একটি অদ্ভুত এন্ট্রি দেখে আমি না পড়ে পারলাম না। পড়ে আমি এতদূর কৌতূহলী হয়ে উঠলাম যে ভালো করে পড়ব বলে ডায়েরিখানা সঙ্গে না নিয়ে গিয়ে পারলাম না। স্বীকার করছি কাজটা অন্যায়, তবুও আমি না করে পারলাম না। মিসেস উইন্সকম্বিকে আমি শ্রদ্ধা করি। জানি ডায়েরির লেখাগুলো পড়লে তিনি অনাবশ্যক কষ্ট পাবেন। দুঃখের দিনে তার কষ্টের বোঝা আর বাড়াতে চায় না। আমার মনিব মিস্টার উইন্সকম্বি ছিলেন বাস্তববাদী এবং সুস্থ মস্তিষ্কের মানুষ, কিন্তু ডায়েরিতে তিনি যা লিপিবদ্ধ করেছেন তা পড়ে মনে হয় যে মৃত্যুর কিছুদিন আগে থেকে তিনি স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন। এ ব্যাধি ক্রমেই উৎকট হয়ে উঠছিল। তিনি অলীক কিছুর অস্তিত্বে বিশ্বাসী হয়ে উঠছিলেন। নানা রকম খেয়াল দেখতে শুরু করেছিলেন আমার মনিব। ডায়েরির লেখাগুলি যদি সাধারণের কাছে প্রকাশ করা হয় তবে অনেকেই হয়তো একথা বলবে যে মিস্টার উইন্সকম্বি আত্মহত্যা করেছেন। এই ডায়েরি আমি দ্বিতীয় কোনো লোককে দেখাইনি। আশা করি ঠিক কাজই করেছি। আপনি এসেছেন এ খবর পেয়ে আমি ডায়েরিখানা সঙ্গে করে এনেছি। আমি চাই আপনি পড়ুন। না, গোটা ডায়েরিখানা পড়তে হবে না। মিস্টার উইন্সকম্বির মৃত্যুর 1 মাস আগে থেকে যে এন্ট্রিগুলো রয়েছে সেটুকু পড়লেই চলবে। আপনার পড়া হলে ডায়েরি নিয়ে আমার কি করা উচিত সে সম্পর্কে আপনি আমাকে উপদেশ দেবেন। আমি আপনার উপদেশ এবং নির্দেশ মতেই কাজ করব। চার্লসের ডায়েরিখানা নিলাম। মিস্টার ডেভিসকে বললাম, আপনি আগামীকাল আমার সঙ্গে দেখা করুন। কখন? প্রায়তরাশের পর। ঠিক আছে স্যার।
দেখবেন এই ডায়েরি যেন আর কোনো লোকের হাতে না পড়ে। আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা মিস্টার ডেভিস, আপনার অফিস এখান থেকে কত দূরে? কাছেই, নতুন গোলাবাড়িটার পাশেই আমার অফিস। ঠিক আছে, আপনাকে আসতে হবে না। কাল প্রাতরাশের পর আমি আপনার অফিসে যাব। এখানে আলোচনা করলে কোনো চাকর বাকরের কানে আমাদের কথা যেতে পারে। তাহলে তো খুবই ভালো হয় স্যার, বেশ নিরিবিলিতে বসে আলোচনা করা যাবে। তাহলে এই কথাই রইল। ঠিক আছে স্যার, এখন আমি যেতে পারি? আসুন। মিস্টার ডেভিস চলে গেলেন। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। তারপর মনোসংযোগ করলাম ডায়েরির পাতায়। মোটের ওপর ডায়েরিখানা সাদামাটা। পরপর বিভিন্ন দিনের ঘটনাগুলি লিপিবদ্ধ করা রয়েছে। এজেন্ট, হেডকিপার এবং প্রজাদের সঙ্গে সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বিবরণ তারিখসহ লিপিবদ্ধ করা হয়েছে। পাতা উল্টাতে উল্টাতে একসময় লেখার মধ্যে যেন অস্বাভাবিকতার সুর খুঁজে পেলাম। অস্বাভাবিক সুর প্রথম লক্ষ্য করলাম চার্লসের মৃত্যুর 3 সপ্তাহ আগের এন্ট্রিতে। প্রাসঙ্গিক অংশগুলিই তুলে দিচ্ছি। 2রা সেপ্টেম্বর। আজ রাতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। হ্রদের দিক থেকে ফিরে আসছিলাম। মনে হলো পথের বাঁ পাশে রডোডেনড্রন ঝোপের আড়ালে একটা ছায়ামূর্তিকে যেন দেখতে পেলাম। ভাবলাম বোধহয় কোনো ছিচকে চোর। ভালো করে দেখবার জন্য ঝোপটার কাছে গেলাম, কিন্তু না, কেউ নেই সেখানে। আলো ছায়ার লুকোচুরিতে নিশ্চয় দৃষ্টি বিভ্রম হয়েছে আমার। 4ঠা সেপ্টেম্বর। মনে হলো হ্রদের পাড়ে যেন একটা লোককে দেখতে পেলাম। এবার দেখলাম নৌকা ঘাটার কাছে। অবশ্য লোকটাকে আমি স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু এ তো ভালো কথা নয়। এখানে ছিচকে চোরের আনাগোনা শুরু হয়েছে। হেডকিপার জ্যাকসনকে বলবো সন্ধ্যাবেলায় এখানে যেন একজন পাহারাওয়ালা রাখে। চোরটাকে ধরতে হবে। এ ব্যাপারে মেরিকে কিছু বলিনি। 5ই সেপ্টেম্বর। আজ রাতে বাড়ি ফিরবার সময় কেউ আমাকে অনুসরণ করেছে। না, আমার কোনো ভুল হয়নি। অনুসরণকারীর পায়ের শব্দ আমি পরিষ্কার শুনতে পেয়েছি, কিন্তু আমি পিছন ফিরে তাকাতে পায়ের শব্দ থেমে গিয়েছে। বারবার পিছন ফিরেও আমি অনুসরণকারীকে দেখতে পাইনি। বাচ্চাদের একটা খেলা আছে না, কি যেন নাম সেই খেলাটার? হ্যাঁ, মনে পড়েছে। খেলাটার নাম ঠাকুমার পদক্ষেপ। অদৃশ্য অনুসরণকারীর সঙ্গে আমি যেন সেই খেলাই খেলছি। আমার কি কোনো স্নায়বিক রোগ হয়েছে? বোধহয় তাই। আমার বোধহয় ডাক্তার দেখানো উচিত। না, কাল থেকে কিছুদিন সন্ধ্যার পর আর বাড়ির বাইরে যাব না। 8ই সেপ্টেম্বর। আজ রাতে একটা কাজ করলাম। গত 30 বছর আমি এই কাজ করিনি। ঘুমোতে যাবার আগে আমি খাটের তলা এবং কাবার্ডগুলোর ভিতরে ঠিক ভালো করে দেখে নিলাম। ভগবান জানেন আমি কি খুঁজে পাবার আশা করছিলাম। আমার স্নায়বিক দুর্বলতা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। আমি তুচ্ছ ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ছি। যথাসাধ্য চেষ্টা করেছি মেয়ের যেন আমার এই শোচনীয় মানসিক অবস্থা দেখতে না পাই। কিন্তু কতদিন আর ওকে ফাঁকি দিতে পারবো? হায় ভগবান, এ কি হলো আমার! 10ই সেপ্টেম্বর। গোলাবাড়ি দেখতে গিয়েছিলাম। কাজ কতদূর এগোলো দেখবার জন্য মই বেয়ে উপরে উঠলাম। এক ফোঁটা বাতাস নেই। গাছের পাতা পর্যন্ত কাঁপছে না। কিন্তু যখন আমি ওপরে উঠে পাঁচিলের ওপর দাঁড়ালাম, তখন আচমকা একটা দমকা বাতাস যেন ছুটে এলো হু হু করে। বাতাস যেন উড়িয়ে নিয়ে যেতে চাইলো আমাকে। মনে হলো কে যেন আমার ঘাড়ে ধাক্কা মারলো। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ছাদের একটা কড়ি আমার হাতের কাছেই ছিল। কোনো রকমে সেটা আঁকড়ে ধরে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা পেলাম। আমার কানের পাশে শো শো করে বাতাসের গর্জন। একটা অদৃশ্য দানব যেন আমাকে ফেলে দিতে না পেরে দারুণ আক্রোশে হুংকার দিয়ে উঠল। এই বড় অপ্রীতিকর অভিজ্ঞতা। আজকে বিকালে আমাদের গ্রামের গির্জার পাদ্রী মশাইয়ের সঙ্গে দেখা হলো। তিনি বললেন আমাকে নাকি অসুস্থ দেখাচ্ছে। আমার অদ্ভুত অভিজ্ঞতার কথা তাকে প্রায় বলেই ফেলেছিলাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। লোকে আমাকে বোকা অথবা কুসংস্কারচ্ছন্ন ভাবুক, এটা আমি মোটেই চাই না। যাই হোক, আমার বোধহয় হাওয়া বদলানো দরকার।
মেরিকে নিয়ে স্কটল্যান্ডে যাচ্ছি। এদিককার কাজ ডেভিসই দেখাশোনা করবে। আশা করি স্কটল্যান্ডে একটা সপ্তাহ কাটিয়ে আসতে পারলে আমার দেহ আর মন দুই সুস্থ হয়ে উঠবে। আমি আর অলীক ভয়ের শিকার হব না। কিন্তু প্রশ্ন হলো, আমার ভয়টা কি সত্যি অলীক? সত্যি কি এর কোনো ভিত্তি নেই? পরের সপ্তাহে ডায়েরির লেখা স্বাভাবিক। এক জায়গায় চার্লস লিখেছে, স্কটল্যান্ডে এসে খুব ভালোই হয়েছে। দেহ মনে খুব সুস্থ বোধ করছি। দিনগুলো কাটছে যেন হালকা হাওয়ায় ভেসে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, চমৎকার ঘুম হচ্ছে। আরেক জায়গায় চার্লস বলেছে, ভাবতেই পারছি না আগের সপ্তাহে আমি অলীক ভয়ের শিকার হয়েছিলাম। কেন হয়েছিলাম? আমার অস্বাভাবিক আচরণ কি কারো নজরে পড়েছে? না না, ওই দিনগুলোর কথা একেবারেই ভাবব না। মন হয়তো আবার দুর্বল হয়ে পড়বে। শেষের এন্ট্রিটা আপাতদৃষ্টিতে খুবই সাধারণ, কিন্তু পরবর্তী ঘটনার আলোকে খুবই অশুভ লক্ষণপূর্ণ। এর মধ্যেই পাওয়া যাচ্ছে পরবর্তী দুর্ঘটনার অশনি সংকেত। চার্লসের ডায়েরি থেকেই প্রাসঙ্গিক অংশ তুলে দিচ্ছি। 19শে সেপ্টেম্বর। স্কটল্যান্ড থেকে ফিরে এসেছি। আজকে সন্ধ্যায় ডেভিস এসেছিল। কাল বেলা 10টায় ওর সঙ্গে গোলাবাড়ি দেখতে যাব। গোলাবাড়ির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একটা ভালো কাজ করা হলো এতদিনে। কালকে ভালো করে দেখব নতুন গোলাবাড়িটা। এই গোলাবাড়ি দেখতে গিয়েই দুর্ঘটনা ঘটল। চার্লসের লেখা আমার মনে গভীর ছাপ ফেলল। ওকে আমি কট্টর বাস্তববাদী বলে জানতাম। ওর মতো মানুষ সহজে বিচলিত হয় না। ওর মধ্যে কল্পনা বিলাসের ছিটেফোঁটাটুকু পর্যন্ত ছিল না। কিন্তু ডায়েরির পাতায় এসব কি লেখা রয়েছে? মিস্টার ডেভিস ঠিকই বলেছেন, এই ডায়েরি মেরিকে দেখানো হবে না। তাকে জানানো হবে না যে তার স্বামী এক অদ্ভুত স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। কথা মতো কাল প্রাতরাশের পরই আমি মিস্টার ডেভিসের সঙ্গে দেখা করব। তাকে বলবো এই ডায়েরি নষ্ট করে ফেলতে। এ ব্যাপারে তিনি যেন কারো কাছে মুখ না খোলেন, এরকম অনুরোধও করব। পরদিন প্রাতরাশের পর আমি মিস্টার ডেভিসের অফিসের দিকে যাত্রা করলাম। কিন্তু অর্ধেক পথ যেতে না যেতেই তার সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক ছুটতে ছুটতে আসছেন। ঈশ্বরকে ধন্যবাদ, আপনার সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে মিস্টার ডেভিস বললেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। এখনই আমার সঙ্গে দ্বীপে চলুন। যেতে যেতে আমি সব কথা বলবো। গতি পরিবর্তন করে হ্রদের দিকে চললাম দুজনে। যেতে যেতে মিস্টার ডেভিস বললেন, দ্বীপের মন্দিরটা ভেঙে ফেলা হয়েছে। মন্দিরের ভিত খোঁড়বার জন্য আমি একটা মজুরকে কাজে লাগিয়েছিলাম। মজুরটা ভিত খুঁড়ে মাটির তলায় একটা পুরনো সমাধি কক্ষ বের করেছে। কক্ষের মধ্যে একটা কফিনও রয়েছে। খবরটা কানে আসতেই আমি আপনার কাছে ছুটে এলাম। তাকে একদম চুপ করে থাকতে বলেছি। অন্ধকার বন্ধ পথ ধরে এগোলাম। হ্রদের সংকীর্ণ বাহুর কাছে এসে ছোট লোহার সেতুটা পার হয়ে দ্বীপে পৌঁছালাম। মন্দিরটা ভেঙে ফেলা হয়েছে। ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছে একজন বুড়ো গ্রাম্য মজুর, তার হাতে কোদাল। আমাদের দেখে সে টুপি ছুঁয়ে অভিবাদন করে একপাশে সরে দাঁড়ালো। দেখলাম সমাধিকক্ষটা অগভীর। সেখানে একটা মাত্র সাদামাটা সীসের কফিন রয়েছে। কফিনের ওপর কোনো লিপি নেই। কফিনটা ছোট সমাধিকক্ষটাকে ভরে ফেলতে পারেনি। ভেতরে আরো কিছু আছে কিনা দেখবার জন্য ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালাম। একটা জিনিস আমার নজরে এলো। হাত বাড়িয়ে জিনিসটাকে তুললাম। সিলিন্ডার বা বেলুনের মতো দেখতে একটা কাচের পাত্র। পাত্রটার মুখ সিল করা। পাত্রের উপরটা ছাতা আর ময়লায় নোংরা। ভেতরে অস্পষ্টভাবে কি যেন দেখা যাচ্ছে, বোধহয় কাগজ। পকেট থেকে ছুরি বের করে সিলটা ভেঙে ফেললাম। ভাঙতে বেশ কষ্টই হলো, কেননা এ সিল যে করেছে সে বেশ দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছে। সে চায় না কেউ এই সিল ভাঙুক। যা ভেবেছি তাই। কাচের পাত্রের ভেতরে শক্ত করে পাকানো একখানা পার্চমেন্ট কাগজ রয়েছে। অনেকদিন পুরনো কাগজ। কাচের পাত্রের মধ্যে থাকবার জন্য এই স্যাঁতসেঁতে জায়গার মধ্যেও কাগজখানা ভিজে যায়নি। কাগজের লেখা পরিষ্কার পড়া যাচ্ছে।
আমি আর মিস্টার ডেভিস দুজনে ঝুঁকে পড়লাম কাগজখানার ওপর। লেখা আছে, স্যামুয়েল উইন্সকম্বির সমাধি সংক্রান্ত ব্যাপারের নির্দেশপত্র। 1787 খ্রিস্টাব্দের 17ই মার্চ ভৃত্য জিওভান্নি লিওনের সঙ্গে এরকম ব্যবস্থাই করা হলো। এই নির্দেশপত্র স্যামুয়েল উইন্সকম্বির কফিনের সঙ্গেই কবরে যাবে। জিওভান্নির প্রতি আদেশ রইল যেন এই নির্দেশপত্রের গোপনীয়তা রক্ষা করে। গির্জার সমাধিক্ষেত্র, লোকে যাকে পবিত্র ভূমি বলে, আমাকে যেন সেখানে সমাহিত না করা হয়। এই নির্দেশের পিছনে সঙ্গত ও অকাট্য কারণ রয়েছে। আমি, স্যামুয়েল উইন্সকম্বি, এ মর্মে নির্দেশ দিচ্ছি যে আমার মৃত্যুর পর আমার বিশ্বস্ত ভৃত্য জিওভান্নি লিওনি রাতের অন্ধকারে আমার মৃতদেহ নিয়ে আসবে দ্বীপের এই ছোট্ট মন্দিরে। মৃত্যুর পর আমাকে সমাধি দেবার জন্য এই মন্দিরটি আমি তৈরি করিয়েছি। যথারীতি আচার অনুষ্ঠান পালন করেই আমি এই মন্দিরটি উৎসর্গ করেছি অন্ধকারের দেবতাদের উদ্দেশ্যে। অন্ধকারের দেবতারা চান নররক্ত। তাদের তৃপ্ত করবার জন্য আমাকে নরহত্যাও করতে হয়েছে। এক ভবঘুরে বেদকে উৎসর্গ করতে হয়েছে আধার দেবতাদের উদ্দেশ্যে। আমার মরদেহ গির্জার প্রাঙ্গণে সমাহিত হলো না। ধর্মের দিক থেকে এ এক নিয়ম বিরুদ্ধ কাজ হলো। এ নিয়ে পল্লী অঞ্চলে নানা রকম হইচই শুরু হতে পারে। তা যাতে না হয় সেজন্য আমি ভৃত্যকে নির্দেশ দিচ্ছি সে যেন আমার নামে লেখা একটা খালি কফিন গ্রাম্য গির্জার তথাকথিত পবিত্র ভূমিতে সমাহিত করবার ব্যবস্থা করে। লোকে যেন বোঝে আমি সারা জীবন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলাম। আমার দেহাবশেষকে অপমানের হাত থেকে রক্ষা করবার জন্য আর আমার শেষ বিশ্রামস্থলকে অপবিত্র করবার প্রচেষ্টাকে বন্ধ করবার জন্য আমি নিজেই একটা ব্যবস্থা করে গেলাম। এ ব্যবস্থা অলৌকিক। আমার সমাধি মন্দিরকে রক্ষা করবার জন্য রেখে গেলাম আধার লোকের এই প্রহরীকে। যুগ যুগ ধরে এই কালো প্রহরী আমার সমাধি মন্দিরকে পাহারা দেবে। স্ট্যাপটন ম্যানরের কোনো ভবিষ্যৎ অধিকারী যদি মূর্খের মতো এই মন্দির ভাঙবার চেষ্টা করে, তবে প্রহরী দ্রুত প্রতিশোধ নেবে। এ সম্পর্কে আমার নির্দেশ তো আমি মন্দিরের প্রবেশ পথেই চৌকাঠে খোদাই করে রেখেছি। মন্দিরের কাছে যে আসবে তারই নজরে পড়বে এই লিপি। যে বই থেকে আমি লিপির কথাগুলি ধার করেছি সে বইখানাকে নির্বোধরা বলে পবিত্র ধর্মগ্রন্থ। এরপরও নির্দেশ যে অমান্য করবে তার ওপর নেমে আসবে মহা অভিশাপ। মহা অমঙ্গল গ্রাস করবে তাকে। মহান শয়তানের জয় হোক। স্যামুয়েল উইঞ্চকম্বি। পার্চমেন্টের লেখা এখানেই শেষ। আমি আর মিস্টার ডেভিস নিঃশব্দে একে অন্যের দিকে তাকালাম। আমাদের দুজনের মনেই বোধহয় একই চিন্তা। মিস্টার ডেভিস প্রথমে নীরবতা ভাঙলেন। বুড়ো মজুরটির দিকে তাকিয়ে তিনি বললেন, মিস্টার উইন্সকম্বির এক পূর্বপুরুষের কবর এটা। এখনই মাটি চাপা দাও। মিসেস উইন্সকম্বির কানে যেন এ কবরের কথা না যায়। শোকাহত মহিলাকে আরো বিব্রত করবার প্রয়োজন নেই। আর শোনো, তুমি প্রতিজ্ঞা করো যে এই গোপন কবরের কথা তুমি আর কাউকে বলবে না। আমরা চাই না এই দুঃসময়ে এ নিয়ে গ্রামে কোনো গাল গল্পের সৃষ্টি হোক। বৃদ্ধ মজুর স্থির দৃষ্টিতে তাকালো মিস্টার ডেভিসের দিকে। তারপর ধীরে ধীরে বলল, না, আমি কাউকে বলবো না। আরেকটি কথাও না বলে সে কবরের গর্ত ভরাট করতে লাগলো। পাথরের মোটা পাতগুলি যথাস্থানে বসাবার সময় আমরা দুজনে তাকে সাহায্য করলাম। কাজ শেষ হলে আমরা একসঙ্গেই দ্বীপ ছেড়ে চলে এলাম। এপারে এসে ডেভিস বুড়ো মজুরটিকে বললেন, শোনো, আর একটা কাজ বাকি আছে। তুমি কয়েকজন লোক নিয়ে আসবে এখানে। তারপর সবাই মিলে ওই লোহার সেতুটা তুলে ফেলবে। ওই দ্বীপ আর কবর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, এটাই আমরা চাই। তোমার ওপর এ দায়িত্ব দিলাম। বেছে বেছে বিশ্বাসী লোকদের আনবে। দেখবে যেন এ নিয়ে কোনো হইচই না হয়। বুড়ো মজুরটি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর লোকজন ডাকবার জন্য চলে গেল। বনভূমির মধ্য দিয়ে ফিরবার সময় আমি মিস্টার ডেভিসকে জিজ্ঞাসা করলাম, লোকটা কি বিশ্বাসযোগ্য? ওকে সত্যিই মুখ বন্ধ রাখবে? ও ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। ওরা 3 পুরুষ ধরে এই জমিদারিতে কাজ করছে। বুড়ো থমাস বেকার যখন একবার বলেছে সে কাউকে বলবে না, তখন আপনি ধরে নিতে পারেন যে এ গোপন ব্যাপারটা গোপনই থাকবে। ভগবানকে ধন্যবাদ যে কোনো ছোকরা মজুরকে কাজে না লাগিয়ে আমি বুড়ো থমাসকে এ কাজে লাগিয়েছিলাম। বাড়ি ফিরে লাইব্রেরি ঘরে বসে আমরা দুজন গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। একটা বিষয়ে আমরা দুজনই একমত হলাম। ঠিক হলো, মেরি উইন্সকম্বির জীবিতকালে আমাদের রহস্যময় আবিষ্কারের বিন্দু বিসর্গ বাইরে প্রকাশ করা হবে না।
1 মাস আগে মেরির মৃত্যুর খবর পেয়েছি। কাজে এই রহস্যময় কাহিনী বলবার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। চার্লসের ডায়েরি এবং স্যামুয়েলের কবরে পাওয়া পার্চমেন্টখানা আমরা পুড়িয়ে ফেলেছিলাম। অবশ্য পোড়াবার আগে আর একবার পার্চমেন্টের লেখা পড়ে নিয়েছিলাম দুজনে। আচ্ছা স্যার, মন্দিরের কাছে যে আসবে তারই নজরে পড়বে এ লিপি। এ কথাগুলোর অর্থ কী? মিস্টার ডেভিস জিজ্ঞেস করলেন। লিপি? আমার মাথার মধ্য দিয়ে যেন বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হলো। ভাঙা চৌকাঠের ওপর যা খোদাই করা ছিল তা আমার মনে ছিল। তাড়াতাড়ি করে লিখে ফেললাম, CCLXIX। আচ্ছা, কি নির্বোধ আমি! রোমান তারিখের মধ্যে তো কোনো বিরতি চিহ্ন থাকে না, আর এখানে দেখছি স্পষ্ট বিরতি চিহ্ন। না, এ কোনো তারিখ নয়। হারিয়ে যাওয়া অক্ষরটা নিশ্চয় ই। তাহলে গোটা লিপিটা হচ্ছে ECCLXIX। বাইবেল খুললাম, পেয়ে গেলাম জায়গাটা। যে প্রস্তর অপসারণ করিবে সে তাহা দ্বারাই আঘাতপ্রাপ্ত হইবে, এবং যে ব্যক্তি কাষ্ঠ বিচ্ছিন্ন করিবে সে তাহা দ্বারাই বিপদাপন্ন হইবে। বাইবেলের এই উপদেশকেই সতর্কবাণী হিসেবে খোদাই করিয়েছিলেন বিগত দিনের অশুভ অন্ধকার শক্তির উপাসক স্যামুয়েল উইঞ্চকম্বি।